এদেশের স্বাস্থ্য খাতের বাজেটে বরাদ্দ জিডিপির ৫%। মূলত রোগ সারাতে হাসপাতালের চিকিৎসায় ওই বরাদ্দ ব্যয় হয়। চিকিৎসক বিশ্লেষকরা বলছেন, শুধু রোগের চিকিৎসায় ব্যয় না করে রোগ যেন না হয়, সেই প্রতিরোধক ব্যবস্থা জোরদারে স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দকে বিনিয়োগ হিসেবে গণ্য করে বরাদ্দ বাড়ানো জরুরি। এতে চিকিৎসা করাতে গিয়ে মানুষেরা ব্যক্তিগত খরচের কারণে বিপর্যস্ত হয়ে প্রতি বছর যে হারে দরিদ্র হচ্ছে তা ঠেকানো সম্ভব। দেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রায় ৫,০০০ রোগী চিকিৎসার জন্য আসেন, আর ভর্তি থাকেন আরও প্রায় ৪,৫০০ রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত বছরের তুলনায় ১০ থেকে ১৫% বরাদ্দ বেড়েছে। তবে ডলারের বিপরীতে টাকার মান ৩০ থেকে ৩৫% বেশি কমে যাওয়ার পাশাপাশি চিকিৎসা উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় প্রকৃত চিত্র হল বরাদ্দ বাড়েনি। আমরা মনে করি যে যেটা আমরা খাবারের ব্যবস্থা করতে পেরেছি এটা যথেষ্ট ভালো একজন রোগীর জন্য। আর অন্যান্য ওষুধপত্র বা এগুলোর ক্ষেত্রেও আমরা চেষ্টা করি যতটা সম্ভব রোগীদের সাপোর্ট দেওয়া, কারণ 70% 75% ওষুধ আমরা এই বাজেটের মধ্যে থেকে সংস্থান করতে পারি। আর আমরা একটা প্রায়োরিটি দিই যে আইসিইউ পেশেন্টগুলো যেহেতু খারাপ, তাদের অনেক বেশি ওষুধপত্র লাগে। যতগুলো আইসিইউ আছে আমাদের, আইসিইউর পেশেন্টে যেন কিছু না কিনতে হয়। হসপিটালে যাওয়ার পরে রোগীদেরকে যে ফ্যাসিলিটিসগুলো দেওয়ার দরকার, সেই দিকে যদি আমরা বাজেট বাড়াই তাহলে হচ্ছে যে রোগীরা এখন যে সুবিধাটা পাচ্ছে তার থেকে বেশি সুবিধা পাবে, এবং বেশি সুবিধা পেলে যেটা হবে তাদের বাইরের থেকে যে সার্ভিসটা নিতে হয় পকেটের পয়সা খরচ করে, সেটা কমে যাবে। সরকারি হাসপাতালে মাত্র ১০ থেকে ২০ টাকার টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পেলেও রোগীকে হাসপাতালে নেয়া এবং ভর্তি রেখে চিকিৎসা করাতে খরচ কমছে না। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ২০১৮ সালের এক জরিপ বলছে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসায় রোগীর ব্যক্তিগত খরচ হয় কমপক্ষে ৩৫১ টাকা, আর হাসপাতালে ভর্তি হলে রোগীর এই ব্যয় দাঁড়ায় ১০,৯৯৭ টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে এই ব্যয় বেড়ে হবে কয়েক গুণ বেশি। ২৬০০ বেডের এগেন্স্টে ৪,০০০ বা ৪,০০০ রোগী থাকে, কাজেই ব্যয়টা তো স্বাভাবিকভাবেই একটু ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এখন এটা করার পরেও এটা 70% মতো আমরা সাপোর্ট দিতে পারি। অবশ্যই বাজেটটা আরেকটু বাড়লে রোগীদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারতাম। এবছর আমরা শুনতে পেয়েছি যে ৪২,০০০ কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে, কিন্তু গত বছর ৩৮,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। আপনি দেখেন যে সিম্পল আমাদের যে ইনফ্লেশন হয়েছে এবং আমাদের যে ইনক্রিমেন্টাল যে খরচটা হয় প্রতি বছর গেলে, শুধুমাত্র এই বাজেটে সেটাই কাভার হবে। এ থেকে কিন্তু আমরা বেশি, দ্যাট মিনস গত বছর যে পরিমাণ ওষুধ বা অন্যান্য সামগ্রী কিনতে পেরেছিলাম তার থেকে বেশি কিন্তু আমরা কিনতে পারবো না, বরং ইনফ্লেশন হওয়াতে হয়তো আমরা গত বছরের তুলনায় কম কিনতে পারবো, কিন্তু যেহেতু বাজেট ওই আকারে বাড়ে নাই। পরিসংখ্যান বলছে, চিকিৎসা বাবদ সরকার ব্যয় করে মাত্র 23%, বাকি অর্থ জনগণ নিজেদের পকেট থেকে খরচ করে। বিশ্লেষকরা বলছেন, এভাবে ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ৫ থেকে ৬% মানুষ আরও দরিদ্র হচ্ছে। ২৫% মানুষ বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় ফেস করতে হয়, যেটা তাদের জন্য কষ্টসাধ্য। তাহলে বাজেট বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে যে এই দরিদ্র যে পতিত হচ্ছে এই আউট অফ পকেট পেমেন্টের জন্য, সেটা কমে যাবে এবং এটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে যাবে। এই বাস্তবতায় ২০২৪-২০২৫ সালের বাজেট ঘিরে স্বাস্থ্য খাতকে আরও অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ক্যান্সার, হৃদরোগ ও কিডনি ডায়ালিসিসের মতো দুরারোগ্য চিকিৎসায় আলাদা করে বাজেটে বরাদ্দ বাড়ানো হলে রোগী ও রোগীর পরিবারের ওপর চাপ খানিক হলেও কমবে। দেশের স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ করা হয়ে থাকে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। বিশেষজ্ঞরা বলছেন, মূলত স্বাস্থ্য খাতে বরাদ্দের নিয়মটা হলো সিলিং ভিত্তিক। এর মানে হলো উপর থেকে চাপিয়ে দেয়া। হাসপাতাল এবং রোগীর চাহিদা অনুযায়ী কোন খাতে কিভাবে কি পরিমাণ বরাদ্দ দিলে স্বাস্থ্য খাতের যে বাজেট সেটা যথোপযুক্তভাবে জনমুখী হবে, সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত উপেক্ষিত থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিলিং ভিত্তিক বাজেট বরাদ্দ না করে বরং প্রয়োজনের নিরিখে রোগী এবং হাসপাতালের চাহিদার ভিত্তিতে বাজেট বরাদ্দ করলেই জনমুখী হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই।